শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দেখো। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুরের নামের আগে আমরা পরম প্রেমময় পরম দয়াল কথাটা ব্যবহার করি, যা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো অবতার মহাপুরুষের নামের আগে বা পরে ব্যবহার করা হয় না। কেন? তার দয়ার সীমা কোথায়? ওই যে এখনই শর্মিষ্ঠা মা বললেন যে যখন চারিধারে হোপলেস, চাকরি যায় যায়, সম্মান ডুবো ডুবো, চারিধারে তার ডাক পড়ছে, শোকজ উচ্চ পদাধিকারী থেকে ডাইরেক্টর লেভেল পর্যন্ত, থানাতে এফআইআর, ভয়ে জড়সড়। আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম দেওঘরে গিয়ে আগে দীক্ষাটা নিয়ে আসুন। দীক্ষা নিয়ে আসার পরে বললাম ঠাকুরকে নিবেদন করি, আপনি নিশ্চয় আবার ফিরে পাবেন, তবে সেরকম যেন আর দ্বিতীয়বার রিপিট না হয় জীবনের। চলন সূত্রে নিতে ঠাকুরের কাছে নিয়মিত তার ভক্ত হয়ে উঠুন, সস্তানি ব্রত গ্রহণ করুন, রক্ষা পাবেন। আজকে সেই খুশির সংবাদটা জানানো হলো যে উইথড্র হয়ে গেছে সমস্ত অভিযোগ। এখন নিঃসন্দেহে নিঃসংকোচে আবার জয়নিং, তাই বড় করে সৎসঙ্গ এবং সস্তানি নেওয়ার পরিকল্পনা। পরমপিতা এমনি করে অহেতুক দয়া করেন, তাকে একটু আমরা স্মরণ মনন করলেই তিনি হাত বাড়িয়েই বসে আছেন। আজকে এক ডাক্তারবাবুর কথা বলবো। সে তখনও ডাক্তার হয়নি, সে ছিল স্কটিশ চার্চ কলেজের একজন ছাত্র। সে তখন আইএসসি পড়তো। পড়তে পড়তে ভাবলো যে আমাদের গ্রামের এক মাস্টার মশাই হরিনন্দন প্রসাদ, যিনি হাই স্কুলের মাস্টার ছিলেন, সব ছেড়ে বেড়ে দিয়ে ঠাকুরের সেবক হিসাবে দেওঘরেই থাকেন। তাই তার কাছে আশ্রমে গিয়ে বরং নিবেদন করি, আমার ইচ্ছা যেন আমি ডাক্তারি পড়তে পারি, আর আমি যেন ফিজিক্সে খুব কাঁচা, পরীক্ষাটাও খারাপ হয়েছে, পাস করে গিয়ে বিএসসি পড়তে পারবো কিনা। তাই তিনি কলকাতা থেকে ফেরার পথে মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করে এই বিষয়ে তার ইচ্ছা প্রকাশ করলেন। ওই দিনই সন্ধ্যাবেলায় বিনতি প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে গেলেন। ঠাকুর দূর থেকে দেখেই বলে ফেললেন, ওই খোকা, এদিকে এসো, ডাক্তারি পড়ো, ভালো হবে, বিএসসি পড়লে ভালো হবে। আর কিছু বলার থাকলো না, না চাইতেই বৃষ্টি, আশীর্বাদ পেয়েই গেলাম। একটু পর হরিনন্দন প্রসাদ এসে যখন তাকে জানালো বিস্মিত হয়ে খুশির সংবাদ যে তোমার ভাগ্য এতটাই ভালো, তুমি ঠাকুরের বিশেষ বিশেষ কৃপালব্ধ হয়েছ, ভবিষ্যৎ জীবনে অবশ্যই কল্যাণপ্রদ, তোমার আইএসসি পাস করে বিএসসি পড়াও হবে, আবার ডাক্তারিও হবে। বিধাতা যখন মুখ থেকে বলেছেন না চাইতেই, তোমাকে আর রোখে কে? ঠাকুরের কাছে নিয়ে গেলেন। তবু তখন শ্রী শ্রী ঠাকুর কে বললেন হরিনন্দন প্রসাদকে যে এই ছেলেটিকে ছাড়বে না, দীক্ষা অবশ্য দেবে। সেই দিনই হরিনন্দন প্রসাদদার মাধ্যমে তার সৎমন্ত্রে দীক্ষা হলো। একবার স্কটিশ চার্চ কলেজ থেকে ছাপড়ার বাড়িতে যাচ্ছে, সাথে বাড়ির জন্য কিছু কেসি দাসের বিখ্যাত রসগোল্লা কলকাতা থেকে 2 কৌটো কিনেছে। পথে ট্রেনে বসে মনে হলো একবার যশিডিতে নেমে ঠাকুর দর্শন করে গেলে হয়। তাই যশিডি স্টেশনে ট্রেন থেকে নেমেই বাক্স গুলো একটা দোকানে রেখে একটা টোটো ধরে
সোজা আশ্রমে চলে গেলেন। বিছানাপত্র ইত্যাদি এক জায়গায় রাখা হয়েছিল। ঠাকুর প্রণাম নিবেদন করতে গিয়েই ঠাকুর বললেন, এই রসগোল্লা কিরকম? জিনিসপত্র বিছানায় এক জায়গায় রেখে এসছেন, লজ্জিত হয়ে বললেন, আজ্ঞে আমি এখনই আসছি বলে উঠে গিয়ে ওই বাক্স থেকে, দোকানে যেটা রেখেছিল, বাক্স খুলে এক কোঠর রসগোল্লা নিয়ে এলেন। দৌড়ে গিয়ে ওই রসগোল্লাটা এনে ঠাকুরকে দিলেন। ঠাকুর খুব খুশি হয়ে বললেন, আর এক কৌটো রসগোল্লা যেটা বাক্সে আছে ওটা বাড়ির জন্য নিয়ে গেলি নাকি, নিয়ে যাবি? লজ্জিত হয়ে ভাবলেন যে দুটোই নিয়ে এলে ভালো হতো, সব দেখতে পাচ্ছেন, আমার উচিত ছিল দুটোই ঠাকুরকে দেওয়া। অন্তর্যামী তিনি, ভেতরেই বসে থাকেন, সব শুনতে পান, সব দেখতে পান। কি আশ্চর্য ভগবানের দীক্ষা পেয়েছি ধরাতে, অন্তরের সব কথাই তার জানা। এখন দ্বারভাঙা মেডিকেল কলেজে অ্যাডমিশন হলো। এমবিবিএস ফাইনাল পরীক্ষা, লিখিত পরীক্ষার 1 সপ্তাহ মাত্র বাকি। পাস করা নিয়ে খুবই চিন্তিত। সেজন্য দেওঘরে এসে ঋত্বিক দাদা হরিনন্দন প্রসাদকে জানালো যে ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করছিলাম, আর মাত্র 4 দিন বাকি। পরদিন সকালে হরিনন্দন দা ঠাকুরের কাছে নিয়ে গেল এই বাচ্চা প্রসাদ সিংকে। 3 দিন পর এমবিবিএস পরীক্ষার ফাইনাল পরীক্ষা দেবে, আপনার আশীর্বাদ প্রার্থনা করছে। শ্রী ঠাকুর খুশি হয়ে বললেন, ভালো। আরো বললেন, 3 দিন এখানে থেকে গেলেই ভালো হয়। এই আশীর্বাদ পেয়ে প্রণাম করে ঘরে আসার পরে মনে হলো, আরে 3 দিন পর পরীক্ষা, অথচ ঠাকুর আর 3 দিন এখানেই থেকে যেতে বললেন। তাহলে কি ঠাকুরকে বিষয়টি ঠিক মতো ঠাকুর বুঝতে পারেননি? হরিনন্দন দাকে আবার বললেন, ঠাকুরকে আবার বিষয়টি নিবেদন করুন। ঠাকুরের কাছে কি আবার নিবেদন করলেন। ঠাকুর বললেন, আমি তো বললাম 3 দিন এখানে থেকে গেলেই ভালো। তখনকার মতো শ্রী ঠাকুরকে প্রণাম করে কিছুক্ষণ বসে মন উচাটন হয়ে উঠছে। 3 দিন পরে ফাইনাল পরীক্ষা, যার সে এখানেই 3 দিন থেকে যাবে, তাহলে কি পরীক্ষা দেবে? সন্ধ্যায় হরিনন্দন দার কাছে আবার এই বিষয় নিবেদন করতে বললেন। তাই পরীক্ষার জন্য যেতে চাইছে সে ঠাকুর। স্মিত হেসে ঠাকুর বললেন, বাচ্চা তো বাচ্চাই থেকে গেল, বিধাতাকেই বুঝতে পারল না কেন তিনি বলেন, যা বলেন সবই নির্ভুল এবং খাঁটি। এই বোধ তখনও গজায়নি। স্বাভাবিক, ফাইনাল ইয়ারের পরীক্ষা। সেদিন রাত্রে ইজসডি স্টেশন ট্রেন ধরার জন্য বাচ্চা প্রসাদ সিং হাজির হলো। ট্রেন আসার দেরি থাকায় তার সাথীকে বলল, আমি একটু বিশ্রাম করছি, ট্রেন এসে গেলে আমাকে ডেকে দিস যেন। বেডিং এ মাথা দিয়ে শুয়ে পড়েছে, কিন্তু সাথীটিও ঘুমিয়ে পড়েছে। ট্রেন চলে গেল। পরে মাইকে ঘোষণা শুনল যে ট্রেনটি আমাদের ছেড়ে চলে গেছে। সেটি কিছুদূর গিয়েই দুর্ঘটনায় পড়েছে, অনেক লোকজন মারা গেছে। ভাবলেন বাচ্চা প্রসাদ, দয়াল ঠাকুর বাঁচিয়ে দিলেন আমাদের। আমরা যখন শুনলাম না তার বাধা, জোর করে চলে যাচ্ছিলাম, নিদ্রা দেবীকে পাঠিয়ে দিলেন। পরদিন সকালে ট্রেন ধরে দ্বারভাঙা পৌঁছালেন। এক সহপাঠীকে জিজ্ঞেস করলেন, পরীক্ষার খবর কি? সে বলল, পরীক্ষাপত্র যে লিক আউট হয়ে গেছে সে খবর পাওনি? 3 মাস পর পরীক্ষা হবে, পরীক্ষা স্থগিত রাখা হলো, সব পেপারে দিয়ে দিয়েছে। আশ্চর্য, বিধাতা সব জানেন, অগ্রিম জানেন। পরীক্ষার জন্য এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আগে ঠাকুরকে বুঝলেই সব বোঝা হয়ে যায় পৃথিবীর। ঠাকুরের নির্দেশ মতো 3 দিন আশ্রমে থাকলেই ভালো হতো, কোনো ক্ষতি হতো না। এই ভরসা বিশ্বাস কোথায়? শ্রী ঠাকুর তাকে বাচ্চা সুলভ উদ্বেগ বলে সম্বর্ধনা করেছিলেন। বাচ্চা তো বাচ্চাই থেকে গেল।
অর্থাৎ বিধাতাকেই চিনতে পারল না। 1962 সাল, ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা মেডিকেল কলেজের। পরীক্ষক হিসাবে আসছেন পাটনা থেকে ডক্টর মধুসূদন দাস। খুব কড়া সেই এক্সামিনার, খুব সুখ্যাতি আছে, এত কড়া মেজাজি মানুষ। পরীক্ষার দিন হলে পৌঁছাতে দেরি হয়ে গেল বাচ্চা সিং। তাই রোগী সম্বন্ধে কি কি অ্যাডভাইস দিয়েছিল সেই কলেজের প্রিন্সিপাল, কিছুই সে শুনতে পারেনি, জানতে পারেনি। অন্য সহপাঠীরা তাদের রোগী সম্বন্ধে কিছু কিছু সংকেত পেয়েছিল, কিন্তু বাচ্চা সিং এর কপালে কোনো ইঙ্গিতই পাওয়া সম্ভব হয়নি। এক সহপাঠী বলল, তুই দেরি করে এসেছিস কেন? তেমনি তুই আর কিছু জানতে পারবি না, যা। আর পরীক্ষক কে প্রিন্সিপাল সাহেব আরো বেশি বড় করে কি বলল, আমি নিশ্চিত যে এ নিশ্চয় ফেল করবে, এ চিরকালের ফাঁকিবাজ। চিন্তামুক্ত হওয়ায় নাম করতে লাগলাম হওয়ার জন্য। পরীক্ষক ডাক্তার দাস তখন একটা পরীক্ষিত রোগীর কাছে নিয়ে এলেন। বললেন, আমাদের কলেজের প্রফেসর ডাক্তার সিনহা ওনাকে বলেই যাচ্ছেন, এই ছেলেটি খুব ফাঁকিবাজ, বাচ্চা প্রসাদ, পড়াশোনা করে না। এতে আরো ঘাবড়ে গেলাম, নামের গতি আরো বাড়িয়ে দিলাম। ডক্টর দাস আমাকে জিজ্ঞেস করলো, তোমার বেডের রোগীর সম্বন্ধে আমি একটা প্রশ্ন করব, রোগীকে কিছু জিজ্ঞেস না করে শুধু চেহারা দেখে কি করে বুঝবে যে তার হাঁপানি হয়েছে? এই প্রশ্নের উত্তরেই তোমার কৃতকার্যতা নির্ভর করছে, ভাগ্য নির্ধারিত হবে। তার কথায় ঘাবড়ে গিয়ে গা ঘেমে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঠাকুরের নাম আর 4 চরণ প্রার্থনা করছি, দয়াল রক্ষা করো। এই অবস্থায় লক্ষ্য করলো ডাক্তার দাস বলছেন, যদি উত্তর না দিতে পারো থাপ্পড় মেরে তোমার নাক ভেঙে দেব। প্রিন্সিপালের এই উক্তি শুনে মনে হলো নাকের মধ্যেই ব্যাপার, আমাকে উত্তরটা বলে দিচ্ছেন। তারপরে জানি না কি হলো, ডাক্তার দাসের মুখে নাক শব্দটি শুনেই উত্তরটার সংকেত পেয়ে গেলাম। আর সঙ্গে সঙ্গে বললেন, হাঁপানি রোগীর নিঃশ্বাস ফেলার সময় তার নাকের পাতা ফুলে ওঠে, আর তাকে না দেখে না স্পর্শ করেই বলা যায় এটা হাঁপানির রোগী। উত্তর শুনে ডক্টর দাস খুব খুশি হলেন, বললেন, ভেরি গুড, পরীক্ষায় আমি সব থেকে বেশি নম্বর তোমাকেই দেব। 1967 সালে চিকিৎসক হিসাবে বিহারের সারন জেলায় জয়েনিং হলো। পরিবেশ খুব ভালো, গুরু ভাইদের সংখ্যাও বাড়ছে। কিছুদিনের মধ্যে পালামো জেলায় গরৌহা অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ট্রান্সফার এলো। সেই সময় এই অঞ্চলটা এত পাহাড় জঙ্গলে ঘেরা আর একেবারে ব্যাকওয়ার্ড প্লেস। বদলি যেমন করে হোক রোধ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দরখাস্ত না করে সকলের ঊর্ধ্বে যিনি থাকেন শ্রী ঠাকুরকেই মনের কথা পত্রে দ্বারা লেখালেন বাচ্চা সিং। কয়েকদিন পর উত্তর এলো, তুমি ওখানে না গেলে ওই স্থানে দ্বিতীয় কাউকে যেতে হবে। আজ তুমি যে অসুবিধার কথা মনে ভাবছো তাকেও তো সে অসুবিধায় পড়তে হবে, তবে তুমি স্বার্থপর হবে কেন? তুমি পরম পিতার সন্তান, সেই অসুবিধা ওভারকাম করতে পারবে, ধৈর্য ধরো, ভালো পরিবেশ তৈরি হয়ে যাবে, ক্রমে ওই স্থান তোমার পক্ষে অনুকূল হয়ে উঠবে, তখন ওই স্থান ছেড়ে তোমাকে আসতেই ইচ্ছা হবে না। ঠাকুর উত্তর দিলেন চিঠির মাধ্যমে। সেই সময় হরিনন্দ প্রসাদ দাকে এই সমস্যার কথা জানানো হলে তিনি বললেন ঠাকুরের একটা অপূর্ব মেসেজের বাণী। বললেন, আন্টারিং লাভ, সার্ভিস টু লর্ড,
increases ability, increases strength of life, increases rhythm of heart. অপূর্ব এই বাণীটা বাচ্চা প্রসাদ, ডক্টর বাচ্চা প্রসাদ শুনে আশ্চর্য হলেন। ধৈর্য ধরুন, বিপদ কেটে যাবে, মঙ্গল হবেই, বিধাতাও তাই লিখলেন। তাই পরবর্তীকালে সৌভাগ্যবশত এই পলামতে থাকাকালীন শ্রী শ্রী বরদা ডালটনগঞ্জ ডাকবাংলায় উঠলেন, গেলেন। তার সম্মুখে পলমিতে থাকা নানা সমস্যার কথা ডাক্তারবাবু জানালেন। তিনি আশ্বস্ত করে বললেন, ঠাকুরের ভক্তের কখনো অমঙ্গল হয় না। অসুবিধার দিকে নজর না দিয়ে ধৈর্য ধরে ঠাকুরের কাজ করে যেতে। আরো বললেন, এই অঞ্চলে ঠাকুরের কাজ করার সংকল্প নিয়ে চলুন। ধীরে ধীরে পরিবেশ ভালো, ঠাকুরের সংখ্যা, গুরু ভাইয়ের সংখ্যা বাড়তে থাকবে। সরকারি আদেশ অনুসারে সেখানে নতুন হাসপাতাল তৈরি হলো, রাস্তাঘাট তৈরি হলো, ইলেকট্রিক চালু হলো, বহু মানুষ পর্যটক আসতে শুরু করলো। এদের উপদ্রব আর নেই, আলামতে থাকা শুরু হলো, মন বসে গেল। একদিন রাত্রি 11টা প্রায় স্থানীয় রঘুবীর প্রসাদ এসে জানালো যে তার বাবার সংকটাপন্ন অবস্থা, সত্তর চলুন, কিছু একটা ব্যবস্থা করুন। বাচ্চা সিং ভাবলো, এটা আমার প্রথম কল, সিরিয়াস রোগী, জানি না রোগীটা বাঁচবে না মরবে। এগিয়ে দেখি না, অজ্ঞান রোগীকে ঘিরে লোকজন কান্নাকাটি করছে। রোগী দেখে ঔষধ লিখে দিয়ে বললেন, এটা খাইয়ে দাও, যদি জ্ঞান ফেরে সকালে খবর দিও। ফিস দিতে চাইলে নিলেন না, কারণ রোগীর অবস্থা ভালো নয়। পরের দিন খবর এলো রোগীর জ্ঞান ফিরেছে, ভালো অবস্থায় আছে। এই চিকিৎসার পরে এই অঞ্চলে চিকিৎসক হিসাবে সুখ্যাতি, নাম যশ ছড়িয়ে পড়ল। ঠাকুরের দিকে তাকিয়ে ধন্যবাদ, সহস্র কোটি প্রণাম তার চরণে নিবেদন করলেন। ঠাকুরের অসীম অনুকম্পায় পরবর্তীকালে এই এলাকার বর্ধিষ্ণু পরিবারে সকলের কন্যা পুত্রের বিয়ে হলেই ডাক্তারবাবুকে নেমন্তন্ন করে। আগের মতো আর গড় হওয়া নেই, সম্পূর্ণ অনুকূল পরিবেশ। আশ্রমে গিয়ে ঠাকুর প্রণাম করতেই ঠাকুর বললেন, তুই আমাকে একটা হরিণের ছাল দিতে পারিস? তৎক্ষণাৎ আনন্দের সঙ্গে রাজি হয়ে গেলাম। কিন্তু বাচ্চা সিং ভাবতে লাগলো, কিভাবেই দেব, হরিণ কোথায়, ছাল কোথায়? কর্মস্থলে ফিরে যাওয়ার পরে তিনি চিন্তায় আছেন। একদিন এক বন্ধু পুলিশ অফিসার হরিণের ছাল কিভাবে পেতে পারি উপায় বলে দিলেন। কয়দিন কেটে গেল। একদিন এক আদিবাসী রোগী নিয়ে কয়েকজনের চেম্বারে এলো। রোগীকে দেখে ওষুধ দিতে অনেকেই সুস্থ বোধ করলো। পরে কম্পাউন্ডার ফিজ চাইতে গেলে তাকে নিতে বারণ করা হলো। আর এই আদিবাসীরা খুশি হয়ে বাড়ি ফিরে গেল এবং বলা বলি করলো, ডাক্তারবাবুকে পয়সা না নিলেও আমরা একটা ভালো গিফট দেব। সেই দিন ওদের একজন বস্তা নিয়ে পরের দিনে এলো। ওই বস্তায় নগণ্য উপহার আছে বলে রেখে দিল। ফ্রিজের বদলে ফ্রিজের না নেওয়াতে এটা যে এত বড় উপহার যা ঠাকুর চেয়েছেন তা বুঝতে পারেননি। বস্তাটি রেখে চলে গেল। কম্পাউন্ডারকে বললেন, দেখ তো খুলে কি আছে। দেখে রক্ত মাখা একটি হরিণের ছাল। শুনে দেখে খুব আনন্দ হলো। শ্রী ঠাকুরের অপার করুণায় দু চোখ ভরে গেল জলে। আশীর্বাদ নিয়ে পূরণ করতে পারলেন। হরিণের ছালটি পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকিয়ে আশ্রমে নিয়ে ঠাকুরের শ্রীচরণে নিবেদন করলেন। ঠাকুর খুশি হয়ে বললেন, খুব ভালো, খুব ভালো। ডাক্তারি বিষয়ে আশীর্বাদ করলেন, ট্রেডিশন ছাড়িস না, বোথ মেডিসিন অ্যাজ ওয়েল অ্যাজ সার্জারি, সবটাই করবি। এই আশীর্বাদে এখনো তিনি পথ চলছেন। সেখানে এই পলামতে
তার মেয়ের বিয়ে দিয়েছেন, নিজে বাড়িঘর করেছেন, আর সেখানের স্থায়ী বাসিন্দা হয়ে উঠলেন। এত মনোরম স্বর্গীয় পরিবেশ, এখন টুরিস্টরা যায় ট্যুর করতে। বিধাতা কোথায় থেকে মানুষকে কোথায় পৌঁছে দেন, তার দয়ার তুলনা নেই। আজকে আমরা প্রত্যেকটা মানুষ তাকে পেয়েছি গুরু রূপে, আর তার ছত্র ছায়ায় এক একটি মানুষ দিকপাল হয়ে ওঠে সব দিক দিয়ে। এই অপার করুণা, তাই তার নামের আগে পরম প্রেমময়, পরম দয়াল। বিধাতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে পরম প্রেমময় কেন পরম প্রেমময়, তার ঘটনা আমার বাচ্চা সিংদার, ডক্টর বাচ্চা সিংদার ঘটনা শুনে আমাদের প্রত্যেককে সম্মোধিত করলেন। তিনি অন্তর্যামী, তিনি সব দেখেন, তাই তাকে যদি প্রাণ ভরে ডাকি, অনুরাগের সহিত ডাকি, তিনি সাড়া দেন। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা শুনলাম, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু। এখন ভক্তি গীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয় প্রভাত সোনার দাদা। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম দয়াল পরম প্রেমার শ্রী ঠাকুরের আতুল জানাই প্রণাম। অতঃপর অনলাইন উপস্থিত প্রত্যেকটি দাদা এবং ভক্তিমতী মায়েদেরকে আমার আনন্দিত জয় গুরু জানিয়ে পরম পিতার আতুল জানাই একটি ভক্তি গীতি পরিবেশন করার চেষ্টা করছি। জয় গুরু। রাধা নামে কে আনিল, কে আনিল, কে আনিল রে, রাধা নাম মহামন্ত্র আনলো কে ভবে, রাধা নাম মহামন্ত্র আনলো কে ভবে। এ নাম পরশ রতন বুঝবি যখন, এ নাম পরশ রতন বুঝবি যখন, সপ্ত না হবে। রাধা নাম মহামন্ত্র আনলো কে ভবে, রাধা নাম মহামন্ত্র আনলো কে ভবে। শুনেছি ঋত্বিকের কাছে, মাতা মনমোহিনী স্বপনে চেয়ে নাম পেয়েছে, ও গোয়ে নাম পেয়েছে। শুনেছি ঋত্বিকের কাছে, মাতা মনমোহিনী স্বপনে চেয়ে নাম পেয়েছে, ও গোয়ে নাম পেয়েছে। এবার সৎ নামে তার দীক্ষা দিয়া, এবার সৎ নামে তার দীক্ষা দিয়া, এ নাম বিলায় হবে। রাধা নাম মহামন্ত্র আনলো কে ভবে, রাধা নাম মহামন্ত্র আনলো কে ভবে। এ নাম পরশ রতন বুঝবি যখন, এ নাম পরশ রতন বুঝবি যখন, শব্দ না হবে। রাধা নাম মহামন্ত্র আনলো কে ভবে, রাধা নাম মহামন্ত্র আনলো কে ভবে। কিশোরী মোহনী আর গোসাই, এ যুগের গৌরনীতা। রাধা নামে প্রেম জোয়ারে ভাসলো গো সদাই, তারা ভাসলো গো সদাই। কিশোরী মোহনী আর গোসাই, এ যুগের গৌরনীতাই। রাধা নামে প্রেম জোয়ারে ভাসলো গো সদাই, তারা ভাসলো গো সদাই। এবার নেচে নেচে বাহু তুলে, এবার নেচে নেচে বাহু তুলে, এই নামে থাকো ডুবে। রাধা নাম মহামন্ত্র আনলো কে ভবে, রাধা নাম মহামন্ত্র আনলো কে ভবে।
দাদা নামে এমনি মধুর রস, দশটায় অসুর ছয়টা পশু হয় সহজে বস, ওগো হয় সহজে বস। দাদা নামে এমনি মধুর রস, দশটায় অসুর ছয়টা পশু হয় সহজে বস, ওগো হয় সহজে বস। দিন স্বপন বলে ও দয়াময়, ও দিন স্বপন বলে ও দয়াময়, আমার উপায় কি হবে? দাদা নাম মহামন্ত্র আনলোকে পাবে, দাদা নাম মহামন্ত্র আনলোকে পাবে। এ নাম পরশ রতন বুঝবি যখন, এ নাম পরশ রতন বুঝবি যখন, শব্দ না হবে। দাদা নাম মহামন্ত্র আনলোকে পাবে, দাদা নাম মহামন্ত্র আনলোকে পাবে, দাদা নাম মহামন্ত্র আনলোকে হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অপূর্ব, একেবারে মন মাতানো, প্রাণ মাতানো, প্রত্যেকের বিবেকের গান, সত্তার গান, হৃদয়স্পর্শী, প্রাণস্পর্শী। খুব সুন্দর দাদা। আমরা সকলে মিলে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুখে, শান্তিতে, আনন্দে বিধাতাকে মাথায় নিয়ে ভরপুর হয়ে থাকুন, আর আমাদের সবাইকে আনন্দিত করে তুলুন। পরবর্তীতে আরো এরকম গান শোনার ইচ্ছা থাকলো। সুখে থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। দাদা আমাদের জয় গুরু। জয় গুরু, জয় গুরু। দাঁড়ান, আগে সবাই ঠাকুর প্রণাম করি, তারপরে আমরা জয় গুরু বিনয় করবো। জয় গুরু। দাদা মায়েদের সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় দেব গুরু, জয় যথাযোগ্য স্থানে জয় প্রণাম। দাদা দিদিদের সকলকে আনন্দিত জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, দাদা মা সকলকে জয় গুরু। সকল দাদা মায়েদের জয় গুরু। জয় গুরু। সবাইকে আমার আনন্দিত জয় গুরু জানাই। সবাই জয় ভালো গুরু, থাকুন, জয় গুরু। সুস্থ সকলকে আনন্দ জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু শর্মিষ্ঠা মা, গানটা শুনে মন ভরেছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে আরো কিছু আশা রেখেছে। দাদা একটু পাঠিয়ে গানটা দেন, আপনাকে দিয়ে একটু পাঠিয়ে দেন। কোন গানটা? বেলামা কোন গানটা? বেলামা কোন গানটা বললেন? বেলামা, প্রভাতদা যে গানটা এক্ষুনি করলেন। আচ্ছা, প্রভাতদা আছেন আপনি? মা আছি মা। দাদা ওই গানটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো, আমি তাহলে বেলামাকে দিয়ে দেবো। বেলামা, আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা জয়গুরু পাঠিয়ে দেবেন। ঠিক আছে মা। ওই যে নামধ্যান শুনি যে একটা লিংক আছে, ওই এতে পাঠিয়ে দেবেন, তাহলে আমরা সবাই পেয়ে যাবো।